এই মুহূর্তে বসে গত রাতের সমস্ত স্মৃতিকে এক নিমেষে দুর্বিষহ কোনো দুঃস্বপ্নের মতোই মনে হয় আমার। মৃত মানুষের শরীর খেয়ে দিনের পর দিন বেঁচে থাকা পিশাচ তোদের শহরেও যে নেই, এটা তুই হলফ করে বলতে পারবি? আর তাকে চিনতে একটু ভুল হয় না আমার। রণ! অস্ফুট আর্তনাদের মতো আমার গলা চিরে বেরিয়ে আসে শব্দটা। রণর মাথার একটা পাশ ফেটে চৌচির হয়ে গেছে, যেন সেটাকে থেতলে দিয়েছে কেউ। কমলে বলা কথাগুলো যেন তীব্র হয়ে কানের কাছে বেজে উঠলো আবার। আর ট্রেনটা নাকি ওর উপর দিয়েই। রণর শরীরটা একটু একটু করে খসে পড়তে চাইছে ক্রমশ। আপনারা শুনছেন শ্রীর কলমে মৌডুংরির নরপিশাচ। রণও আমার সেই কলেজবেলার বন্ধু। মাঝে অনেকগুলো বছর কোথায় যেন উধাও হয়ে গেছিল ছেলেটা। অবশ্য বরাবরই এমন, একটু খ্যাপাটে গোছের। কখন কি করে, কোথায় যে যায় আর কোথায় বা থাকে, কোনো ঠিক ঠিকানা নেই। মাস 6 আগের কথা। রাত তখন বড়জোর 9টা কি 9:30 হবে। অফিস থেকে ফেরার পথে নিউ মার্কেটের ঠিক মুখটাই ওর সাথে দেখা, যদিও আমি ওকে লক্ষ্য করি। ওই প্রথম ডাকে আমায়। এই দীপ্ত না? আমায় দেখে প্রায় দৌড়ে আসে রণ। পিঠে একটা আলতো চাপড় মেরে বলে, কি রে বেটা, ভুলেই মেরে দিয়েছিস তো? আরে রণ, তুই এখানে? ফাইনাল ইয়ারের পর সবাই যে যার মতো আলাদা হয়ে গিয়েছিলাম, সেটাই স্বাভাবিক। তবুও অনেকের মতো রণর সাথেও যোগাযোগটা রয়েই গিয়েছিল। কিন্তু তারপর যা হয়, র্যাট রেসের জাতাকলে আরও অনেক কিছুর মতো রণর নামটাও একদিন কিভাবে যেন মুছে গেল স্মৃতির পাতা থেকে। বাকিদের সাথে টুকটাক টাচে থাকলেও রণও যেন আমার মাঝখান থেকে বেমালুম উধাও হয়ে যায়। ওর ইকোনমিক কন্ডিশন কোনোদিনই তেমন সুবিধার ছিল না, তবে লেখাপড়ায়ও বরাবরই যথেষ্ট ভালো ছিল। মাঝে একবার শুনেছিলাম ও নাকি এখন আর এখানে থাকে না, কোথায় একটা কাজ পেয়েছে। কোন এক কোম্পানির হয়ে কোথায় কি সব ভেষজ আয়ুর্বেদিক থিওরি নিয়ে রিসার্চ করতে গিয়েছে, কিন্তু তারপর আর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আজ এতগুলো বছর বাদে এভাবে হঠাৎ যে আবার ওর সাথে দেখা হয়ে যাবে, সেটা সত্যিই ভাবতে পারিনি। ছেলেটা খুব একটা বদলায়নি, সেই একই রোগা পাতলা গরম, চিবুকের কাছটাই অগোছালো দাড়ি, উস্কো খুস্কো চুল। দেখে মনে হয় এখনো কলেজের উঠতি ছোকরা। আমি হেসে বললাম, বাবা, কোনো মহৌষধির খোঁজ পেলি নাকি? চেহারা তো একটুও বদলায়নি দেখছি। মহৌষধি নয় বৎস, এ হলো অরণ্য ঔষধি, বলতে পারিস মৃত সঞ্জীবনী। বুঝলাম, শুধু চেহারা নয়, কথা বলার ধরন ধারণও বিশেষ বদলায়নি ওর। সেই একই হাসি খুশি ছেলে মানুষই স্বভাব। জিজ্ঞেস করি, মৃত সঞ্জীবনী মানে? তুই কি জঙ্গলি বনবাসী হয়ে গেলি নাকি? হ্যাঁ। রণ মুখের ভাব খানিক গম্ভীর করে উত্তর দেয়, কতকটাই সেরকমই বলতে পারিস। আসলে কি জানিস, তোদের এই শহুরে মানুষের থেকে জঙ্গলিরা অনেক ভালো। আর আসল জঙ্গলি তো বনে নয়, শহরেই থাকে। এই তোর আমার মাঝখানে। আর তাদের সাথে রোজকার খিস্তি খেউড় করে করেই তোরা শালা এত তাড়াতাড়ি বুড়িয়ে যাস। ওর কথা বলার ধরন দেখে না হেসে পারলাম না। বললাম, হ্যাঁ রে, কাজবাজ ছেড়ে একেবারে দার্শনিক হয়ে গেলি নাকি? রণ মুচকি হাসে, কিন্তু কোনো উত্তর দেয় না। পরে ওর থেকে জেনেছিলাম ও নাকি কি একটা রিসার্চের কাজে বাইরে থাকে। এখানে কোনো একটা দরকারে এসেছিল, দিন কয়েক পরেই আবার ফিরে যাবে। যাওয়ার আগে আমাকে ওর ফোন নাম্বার আর ঠিকানা সবই দিয়ে গিয়েছিল। বারবার যেতেও বলেছিল। সপ্তাহখানেক যোগাযোগ ছিল আমার সাথে, ফোনে কথা হতো। বারবার আমাকে ওর আস্তানায় যাওয়ার জন্য ঝুলোঝুলি করত, লোভ দেখাতো। বলতো
এমন জায়গা নাকি আমি আগে কখনো দেখি। আমিও যাচ্ছি যাচ্ছি বলে দিব্যি কাটিয়ে দিতাম। তারপর কাজের চাপে আর নিজের অজান্তেই কখন যেন যোগাযোগটা ক্ষীণ হয়ে এলো আবার। মাস কয়েক ওর সাথে কোনো কন্ট্যাক্ট নেই। হয়তো নতুন করে কন্ট্যাক্ট করা হতো না যদি না অফিসের এই প্রজেক্টটা আমার হাতে আসতো। স্বীকার করতে দ্বিধা নেই, আসলে আমরা বোধহয় সত্যিই বড় বেশি যান্ত্রিক হয়ে গেছি। দরকার ছাড়া আজকাল মানুষকে মানুষের মনে পড়েই বা কোথায়। আর তাই হয়তো অফিসে এডিটরের টেবিল থেকে কাজটা যখন আমার ঘাড়ে গছিয়ে দিল, তখন সবার আগে রনর নামটাই মাথায় এলো আমার। কাজটা অবশ্য এমন কিছু হাতিঘোড়া কাজ নয়। জঙ্গলের জীবন, সেখানকার ট্রাইবালদের লাইফস্টাইল, এসব নিয়ে আমাদের কাগজের জন্য ভালো একটা আর্টিকেল কভার করতে হবে। অন্য কোথাও গিয়ে যে কাজটা করা যেত না তা নয়, কিন্তু চেনা পরিচিত কেউ থাকলে সুবিধে হবে ভেবেই রনকে ফোন করলাম। প্রথমটাই বেশ কয়েকবার রিং হয়ে কেটে গেল কলটা। ভাবলাম কাজকর্মে ব্যস্ত আছে হয়তো, পরে দেখলে ঠিকই রিং ব্যাক করবে। কিন্তু প্রায় 2 দিন কেটে গেল, তাও রনর কল এলো না। বাধ্য হয়ে নিজেই ফোন করলাম আবার। হ্যালো, এবারে রিসিভ হলো ফোনটা। হ্যাঁ, হ্যালো রনু। হ্যাঁ, কে বলছেন? একটু অবাক না হয়ে পারলাম না। রনু কি আমায় চিনতে পারছে না? ওর ফোনে আমার নম্বর সেভ নেই নাকি? বললাম, আরে আমি দীপ্ত বলছি রে, চিনতে পারছিস? আমার নাম শুনেও রনর মধ্যে বিশেষ কোনো পরিবর্তন হলো না। ওপাশ থেকে আগের মতোই নির্লিপ্ত স্বরে উত্তর এলো, হ্যাঁ বল। সামান্য ইতস্তত করে বললাম, তুই তো আমাকে এর আগেও অনেকবার তোর ওখানে যেতে বলেছিলিস, তখন আর যাওয়া হয়ে ওঠেনি। ভাবছিলাম এখন যদি একবার দিন কয়েকের জন্য যাই। আসবি? এতদিন আসিসনি আর এখন আসবি? আচ্ছা আয়, তোর যখন আসার ইচ্ছে হয়েছে তখন আয়। রনর কথার ভঙ্গি শুনে মনটা কেমন দমে গেল, কিন্তু পর মুহূর্তেই ভাবলাম এতদিন যায়নি, কিংবা নিদেন পক্ষে কোনো খোঁজ খবরটুকু নিইনি বলেই হয়তো একটু অফেন্ডেড হয়েছে ছেলেটা। মনে মনে নিজেকেই দোষারোপ করলাম। জায়গাটার নাম মৌডুংরি। প্রায় 12-13 ঘন্টা জার্নি পেরিয়ে ট্রেন যখন স্টেশনে এসে পৌঁছল, তখন সন্ধ্যের অন্ধকার সবে গাঢ় হতে শুরু করেছে। রন বলেছিল স্টেশন থেকে পথ চিনিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য কাউকে একটা পাঠাবে, কিন্তু স্টেশনে নেমে কাউকেই তেমন চোখে পড়ল না আমার। একটু দূরেই ছোট্ট একটা গুমটি দেখতে পেলাম, তাতেই টিম টিম করে হলদে একটা বাতি জ্বলছে। বুঝলাম ওটাই স্টেশন মাস্টারের ঘর হবে হয়তো। আমার অনুমান মিথ্যে নয়, কিন্তু সেখানে গিয়ে যা জানতে পারলাম তাতে আমার মাথায় প্রায় হাত দেবার জোগাড়। আমার কাছে রনর ঠিকানা ছিল। স্টেশন মাস্টারকে সেটা দেখাতেই ভদ্রলোক খানিকটা চুপ করে রইলেন। তারপর স্থানীয় ভাষা আর ভাঙা ভাঙা হিন্দি মিশিয়ে বললেন, आपको जंगल का रास्ता कुछ पता है? ऐसे अंदाजे से अकेले अकेले कितना दूर जाएंगे? पहुंचते पहुंचते बहुत रात हो जाবে। কোনো বাস বা গাড়ি টাড়ি কিছু? यहाँ लोग कहाँ है सर? किसके लिए बास আসবে बोलिए? দেখুন না, যদি একটা রিক্সা বা নিদেন পক্ষে একটা ঠেলা টেলাও যদি পাওয়া যেত। अरे बाबूजी, कोई भी जावे ना, वो जगह कुछ ठीक नहीं है। इतनी रात उधर भूले से भी मत जाओ। ঠিক নয় মানে? আমি জিজ্ঞেস না করে পারলাম না। ভদ্রলোক হঠাৎ চুপ করে গেলেন। তারপর ঈষৎ গম্ভীর গলায় বললেন, ठीक नहीं मतलब क्या बताओ, गड़बड़ है। समझिए मेरी बात। जंगल इलाका, क्या कुछ नहीं हो सकता है। हम भी कुछ ही दिन पहले ही आया हूँ। यहाँ के बारे में ज़्यादा कुछ तो नहीं पता, पर सुना है उधर ट्राइबल एरिया है, मतलब आदिवासी बस्ती। वो लोग अपने तरीके से चलते हैं।
समझिए मेरी बात, खतरा हो सकता है। मेरे मानेंगे तो मैं बोलूँगा, ऐसी जगह पे इतनी रात कहीं जाना खतरे से खाली नहीं। पहले होता तो फिर भी कुछ इंतजाम हो सकता था, पर কথাটা বলে সামান্য থামেন ভদ্রলোক। তারপর আমার দিকে তাকিয়ে বলেন, अच्छा होगा आप मेरे बात मान लीजिए। आज की रात किसी तरह इस स्टेशन में गुजार के सुबह के पहली ट्रेन पकड़ के उल्टा पैर निकल लीजिए। স্টেশন মাস্টার আর কিছু বললেন না, নিজের কাজে মন দিলেন আবার। আমি কি করব বুঝতে না পেরে বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলাম চুপচাপ। স্টেশন মাস্টারের কথাগুলোই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। ফিরে যাব? এত দূর এসে ফিরে যাব? সত্যি বলতে নিজের ওপরেই বিরক্ত লাগছিল, রাগ হচ্ছিল ভীষণ। রনর খামখেয়ালি স্বভাব তো আমার অজানা নয়। খামোখা ওর কথার উপর ভরসা করে এত দূর কেমন একটা অফবিট প্লেসে কেন যে ছুটে এলাম। এর চেয়ে অন্য কোথাও গেলেও হয়তো ঢের ভালো হতো। ফাঁকা জনমানবহীন স্টেশন চত্বরে দাঁড়িয়ে মনে মনে যখন নিজেরই মুণ্ডপাত করছি, ঠিক তখনই পেছন থেকে একটা ডাক ভেসে এলো, साहब। और कितना दूर चलना पड़ेगा? যাকে উদ্দেশ্য করে প্রশ্নটা করা, তার মধ্যে কোনো ভাবান্তর দেখতে পেলাম না। লোকটা আগের মতোই শুকনো পাতার উপর খসখস শব্দ তুলে লঘু পায়ে আমার ঠিক সামনে সামনে এগিয়ে চলেছে। হাতে ধরা টিমটিমে হলদে লণ্ঠনটায় অন্ধকার কি সত্যিই দূর হচ্ছে, নাকি আরো জমাট বেঁধে ঘিরে ধরেছে চারপাশে, তা বোঝার উপায় নেই। জিজ্ঞেস করতে লোকটার নাম বলেছিল জানকী প্রসাদ। ওর মনিব রণজয় সরকার, মানে রণই নাকি ওকে পাঠিয়েছে স্টেশন থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। লোকটার চাল চলন ভীষণ অদ্ভুত, চোখ মুখ নিষ্প্রিয়, ভাবলেশীন। সারা রাস্তায় এতক্ষণ পর্যন্ত একটাও বাড়তি কথা বলেনি সে। আর কতদূর হাঁটতে হবে সেটা ভাবতে ভাবতেই আনমনে পা চালাচ্ছিলাম। হঠাৎ একটা বিশ্রী আষ্টে গন্ধ আমার নাকে এসে লাগলো। ভাবলাম অন্ধকারে পচা কিছুতে পা দিয়ে ফেলেছি হয়তো, কিন্তু পর মুহূর্তেই ভুলটা ভাঙল, কারণ গন্ধটা আসছে আমার সামনে থেকে। এতক্ষণ খেয়াল করিনি। অন্ধকারে ভালো করে দেখা না গেলেও মনে হলো জানকী প্রসাদের হাতে একটা ছোট্ট পুটুলি জাতীয় কিছু ধরা। গন্ধটা সম্ভবত ওই পুটলি থেকেই আসছে, বিশ্রী আষ্টে একটা গন্ধ। কই, একটু আগে স্টেশনে লোকটার হাতে তো তেমন কিছু চোখে পড়েনি, তাহলে এটা এলো কোথা থেকে? আশ্চর্য, নাকি আমারই দেখার ভুল? हम पहुंच गए साहब, हवेली सामने है। জানকী প্রসাদের ডাকে হুঁশ ফিরল আমার। আবছা অন্ধকারে একটা বাড়ির কাঠামো চোখে পড়ল। হয়তো কোনো সাহেব শুভ অনেককাল আগে কোনো এক আজগুবি খেয়ালের বশবর্তী হয়ে জঙ্গলের ভেতরেই বাড়ি বানিয়েছিলেন কখনো। তারপর নানা স্রোত ডিঙিয়ে বর্তমান মালিকের হস্তগত হয়েছে। এই জঙ্গলে এমন বাড়ি কেই বা কিনতে যাবে? না, রণব্যাটা বেশ সস্তাতেই এমন একটা প্রপার্টি বাগিয়েছে নিঃসন্দেহে। মনে মনে ব্যাটার এলেমের তারিফ না করে পারলাম না। এখনো পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। গল্পের পরবর্তী অংশ এক্ষুনি শুরু হবে, কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট অনুরোধ। গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। सो जाइए साहब, माफ कीजिएगा मगर आज यहाँ इतनी रात को खाना नहीं मिलेगा। ঘোরানো সিঁড়ি পেরিয়ে দোতলার মাঝামাঝি একটা ঘরের দরজা অবধি আমাকে পৌঁছে দিয়ে অদ্ভুত যন্ত্রচালিত স্বরে বলে উঠে জানকী প্রসাদ। মনে মনে রণর আতিথেয়তার এমন বহর দেখে অবাক না হয়ে পারি না। কোনো মতে বলি, সো যাইয়ে মতলব তোমারা বাবু। জানকী প্রসাদ আমার কথা শেষ করতে দেয় না, তার আগেই সেই এক ঘ্যারঘেরে স্বরে বলে ওঠে, बाबू आज रात को नहीं मिल पाएंगे, आप सो जाइए। हाँ,
सुबह उनसे मुलाकात हो जाएगी। কথাগুলো বলে যাওয়ার জন্যই পা বাড়ায় সে। হঠাৎ কি মনে হতে থমকে দাঁড়িয়ে পড়ে আবার। পিছন ফিরে বলে, और एक बात, हाँ, और एक बात, यहाँ रात को घर से निकलना मना है। নিকালনা মানা হ্যাঁ? মানে ভারী অদ্ভুত তো। কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু জানকী প্রসাদ ফের বলে ওঠে, और हाँ साहब, कुछ चाहिए तो। কথাটা বলে সামান্য থামে লোকটা। অন্ধকারে ওর মুখের অভিব্যক্তি ভালো করে বোঝা যায় না, তবুও কেন জানি না মনে হয় লোকটা হাসছে। কেমন যেন অস্বস্তি লাগে আমার। জানকী প্রসাদ তার কথা শেষ করে, तू भी किसी को मत बुलाना साहब। অন্ধকার স্যাঁতস্যাঁতে দেওয়ালগুলোর মাঝে দাঁড়িয়ে অদ্ভুত হিসে শোনায় জানকী প্রসাদের কণ্ঠস্বর। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মোবাইল স্ক্রিনে দেখলাম রাত প্রায় 10:15 বাজে। তার মানে ভোরের আলো ফুটতে এখনো ঢের দেরি। ততক্ষণে গুমোট অন্ধকারে চোখ মুখ বুজে পড়ে থাকতে হবে। কথাটা ভাবতেই নিজের উপর এক রাশ বিরক্তি আর বিতৃষ্ণায় ভরে উঠল মনটা। কি মুহূর্তে যে রনর কাছে এসে ওঠার দুর্বুদ্ধি হলো আমার কে জানে। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে একবার এক ঝলকে দেখে নিলাম ঘরের ভেতরটা। আসবাব বলতে তেমন কিছুই নেই। একটা পুরনো তক্তপোষ আর একটা বিরাট সেগুন কাঠের আলমারি। যদিও আলমারির গায়ে প্রকাণ্ড একটা তালা ঝুলছে। বাড়িটার অবস্থাও আহামরি কিছু নয়। শ্যাওলা ধরা কাঠের মেঝে, সমস্ত সিলিং আর দেওয়াল জুড়ে ঝুলকালির বিচিত্র নকশা ফুটে আছে। বেশ বোঝা যায় বহুকাল হলো এ বাড়ি সংস্কারের কাজে হাত দেয়নি কেউ। নেহাত পুরনো আমলের সাহেবী হাতের কাজ, তাই এখনো ধুকতে ধুকতে হলেও টিকে আছে কোনো মতে। উপায়ন্তর না দেখে তক্তপোষের উপরেই হাত পা গুটিয়ে বসলাম। বসা মাত্রই ক্যাঁচকোচ শব্দ করে আমার উপস্থিতির বিরুদ্ধে নিজের প্রতিবাদ জানিয়ে তীব্র আর্তনাদ করে উঠল সেটা। নিজের অজান্তেই গলা চিরে একটা ক্লান্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ব্যাগে শুকনো কিছু বিস্কুটের প্যাকেট আর জলের বোতল আছে, চাইলে সেখান থেকে কিছু বের করে অনায়াসে খাওয়া যায়। কিন্তু জার্নির জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, খাওয়ার আর তেমন ইচ্ছে ছিল না আমার। ভীষণ টায়ার্ড লাগছিল শরীরটা। দেওয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। চোখের পাতাটা সামান্য লেগে এসেছিল হয়তো, ঠিক কতক্ষণ পর বলতে পারি না। কি একটা অস্বস্তিতে ঘুমের চটকাটা কেটে গেল হঠাৎ। ঘোরটা একটু কাটতেই অস্বস্তির কারণটাও বুঝতে পারলাম। ঘরের ভেতরের স্যাঁতস্যাঁতে ভিজে ভাবটা হঠাৎই বেড়ে উঠেছে যেন। কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। বাইরে কি বৃষ্টি নেমেছে? সেজন্যই কি এমন স্যাঁতস্যাঁতে লাগছে ঘরটা? কান পেতে বৃষ্টির শব্দ শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছুই কানে এলো না তেমন। চোখ বুজে বাকি রাতটা কোনো মতে এভাবেই কাটিয়ে দেবো ভাবছিলাম। হঠাৎ একটা খসখস শব্দে ফের উঠে বসলাম আমি। ভালো করে শোনার চেষ্টা করলাম শব্দটা। মনে হলো কাঠের দরজার পাল্লার গায়ে কেউ মিহি আঁচড় কাটছে। যদিও অন্ধকারে দরজার পাল্লার নিচ দিয়ে কারো ছায়া দেখতে পেলাম না, সেটা সম্ভবও নয় অবশ্য। কিন্তু শব্দটা যে হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একবার মনে হলো হয়তোবা ঘুণ পোকার কাজ। পুরনো বাড়ি, দেওয়াল কিংবা পুরনো কাঠের আসবাবে ঘুণ যে ধরবে সেটাই স্বাভাবিক। যদিও পর মুহূর্তেই আরও একটা সম্ভাবনার কথা মাথায় এলো আমার। আচ্ছা, এসব যদি ওই কি যেন নাম, হ্যাঁ জানকী প্রসাদের কাজ নয় তো? ব্যাটা কি এভাবে শব্দ করে রাতের বেলা ভয় দেখাতে চাইছে আমায়? এমনিতেও লোকটার ধরন ধারণ কেমন যেন প্রথম থেকে বিশেষ সুবিধের মনে হয়নি। হতে পারে এসব রণরী শেখানো, আর সেজন্যই হতভাগা আজ দেখাও করেনি আমার সাথে। বোধহয় এতদিন না আসার কিংবা খোঁজ খবর না নেওয়ার শোধ এভাবেই ভয় দেখিয়ে তুলতে চাইছে। ওর ছেলে মানুষের স্বভাব তো আর আমার অজানা নয়। এতক্ষণ পুরো ব্যাপারটা একটু একটু করে বুঝতে পারছিলাম। সত্যি ছেলেটা আর বড় হলো না।
কাল সকাল হলেই সবার আগে ব্যাটার সাথে দেখা করে ভালো করে ওর ক্লাস নেওয়া দরকার। কিন্তু তার আগেই একটা শব্দ, ঠিক কিসের সেটা দেখা উচিত একবার। যদি সত্যি ওই জানকীর কাজ হয় তবে আচ্ছা করে করকে দেব। যেমন ভাবা তেমন কাজ। তক্তপোষ ছেড়ে নামতেই যাচ্ছিলাম, কিন্তু মেঝেতে পা রাখা মাত্রই থমকে দাঁড়াতে হলো আমাকে। মেঝেটা এমন ঠান্ডা লাগছে কেন? মনে হচ্ছে পায়ের তলায় কেউ যেন বরফের চাদর বিছিয়ে দিয়েছে। বৃষ্টির ড্যাম পড়ছে নাকি? মনে মনে এই সম্ভাবনাটাই বেশি যুক্তিগ্রাহ্য ভেবে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। সেই মৃদু খসখস শব্দটা এখনো হয়েই চলেছে, ঠিক যেন কেউ কাঠের গায়ে ক্রমাগত আঁচড় কেটে চলেছে। ধীর পায়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, কান পাতলাম পাল্লার গায়ে। কিন্তু না, দরজার ওপারে কারো পায়ের শব্দ শুনতে পেলাম না। খুব ধীরে ধীরে দরজার ছিটকিনি খুললাম, কিন্তু পাল্লা দুটো খুলতে গিয়েই চমকে উঠলাম আবার। কি আশ্চর্য, দরজাটা বাইরে থেকে বন্ধ করলো কে? এগুলো কি ধরনের রসিকতা? মনে মনে রণর উপর এবার আর বিরক্ত না হয়ে পারলাম না। পাল্লার গায়ে মৃদু শব্দ করে ডাকলাম, রণ, রণ, কি হচ্ছে এসব? দরজাটা এভাবে বাইরে থেকে বন্ধ করেছিস কেন? এইগুলো কি ধরনের ইয়ার কি তোর? সবসময় ফাজলামো ভালো লাগে না। কোনো উত্তর এলো না। বাধ্য হয়ে জানকী প্রসাদের নাম ধরে ডাকলাম এবার। জানকী প্রসাদ, জানকী প্রসাদ, শুনছো? দরজাটা বাইরে থেকে বন্ধ করেছো কেন? যথারীতি এবারও কোনো উত্তর এলো না। তখন জানকী প্রসাদের কথাগুলো মনে পড়ল। हो रहा साहब, कुछ चाहिए तो भी किसी को मत बुलाना। লোকটার কথা বলার ভঙ্গিটা মনে পড়তেই মাথার ভেতরটা চিরবির করে উঠল আমার। লোকটা নির্ঘাত রাতের নেশাভাং করে, তাই আগে ভাগেই বলে রেখেছিল যাতে পরের রাতে ওকে ডাকাডাকি না করি। যেমন রণ, ঠিক তেমনই তার পোষা লোক। দরজায় আরও বার দুয়েক ধাক্কাধাক্কি করেও কোনো সারা শব্দ পেলাম না। বুঝলাম কাল সকালের আগে ডেকে কোনো লাভ হবে না। অগত্যা তক্তপোষের উপরে গিয়ে বসলাম আবার। খেয়াল করলাম একটু আগের সেই খসখস শব্দটা বন্ধ হয়ে গিয়েছে। বুঝলাম ঘুণ পোকা বা মানুষ যেই হোক না কেন, আমার দরজা ধাক্কাধাক্কির শব্দে সে চুপ করে গিয়েছে। ক্লান্তিতে আবার চোখের পাতা বুজে এলো আমার। সকালবেলা ঘুম ভাঙল জানকী প্রসাদের ডাকে। সে বাইরে দরজা ধাক্কাচ্ছে। साहब, साहब, अरे ओ साहब। যতদূর মনে পড়ছে কাল রাত্রে আমি আর দরজার ছিটকিনি বন্ধ করিনি। জানকী প্রসাদের দরজা ধাক্কানোর শব্দে তাই একটু অবাকই হলাম। যদিও ঘুম চোখে সেসব নিয়ে আর বেশি মাথা ঘামানোর অবকাশ পেলাম না। একটা হাই তুলতে তুলতে গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম দোতলার কার্নিশের ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে বারান্দায় পড়েছে। এতক্ষণে দিনের আলোই ভালো করে দেখলাম জানকী প্রসাদকে। কাল আধা অন্ধকারে লোকটাকে যতটা জোয়ান বলে মনে হয়েছিল, লোকটা ততটাও শক্তপোক্ত নয়, বরং বৃদ্ধই বলা চলে। এক মাথা কাঁচা পাকা চুল, রোগা শিরিঙ্গে চেহারা, গায়ের রং আবলুস কাঠের মতো মসৃণ কালো, খালি গা, শুধু পরনে খাটো করে পরা একটা ময়লা ধুতি আর কাঁধে একটা তেলচিটে গামছা। গত রাতে লোকটাকে যেমন ভাবলেশীন মনে হয়েছিল, আজ কিন্তু তেমনটা দেখালো না। বরং মুখের আদলে বেশ একটা সারল্য হাসি খুশি ভাব আছে বলেই মনে হলো। লোকটা আমাকে দেখে হাত জোর করে বিগলিত ভঙ্গিতে বলল, अगर रात को कोई तकलीफ हुई है तो गुस्ताखी माफ कीजिएगा साहब। বুঝলাম রণই পাঠিয়েছে একে। হয়তো বুঝেছে মজার ছলে অতটা বাড়াবাড়ি সে না করলেও পারত। আমি লোকটার সেই কথার কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে জিজ্ঞাসা করলাম, তোমারা সাহাব কিধার হ্যায়? লোকটা আমার কথা শুনে কান এঁটো করে হেসে বলল, बाबू नीचे लॉन में आप ही का इंतजार कर रहे हैं। चाय पानी और नाश्ता भी तैयार है, उधर बाजू में पानी रखा है,
अब हाथ मुंह धो के जल्दी से नीचे आ जाइए। तुम जाओ, मैं आता हूं। जैसा आप कहेंगे साहब। লোকটা একগাল হেসে মাথা নেড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আরে দীপ্ত, আয় আয় আয়, আমার কি সৌভাগ্য! গরিবের ভিটেতে সাহেবের পা তাহলে পড়লো শেষমেশ, হ্যাঁ? রণ লনে একটা ডেক চেয়ারে হেলান দিয়ে বসেছিল। আমাকে আসতে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো আমাকে। তারপর কি খবর বল? হঠাৎ নিজে থেকে গেলি যে, কি মনে করে? ফের চেয়ারে বসতে বসতেই হাসি মুখে জিজ্ঞাসা করে সে। মনে মনে ভাবি, গত রাতের ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্যই নির্ঘাত ব্যাটা এত অতিথি আপ্যায়ন করছে। মুখ টিপে হেসে বলি, কেন, এসে বুঝি ভুল করেছি? আরে না না না, ছি ছি ছি, ভুল কিসের? রণ জিভ কেটে শশব্যস্ত ভঙ্গিতে মাথা নাড়ে। আমি হাসতে হাসতেই আবার বলি, কিন্তু গত রাতে তুই যা খেল দেখালি, আমি তো ভাবলাম এখানে এসে সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছি। আমার কথা শুনে কিনা জানি না, রণ হঠাৎ চুপ করে যায়। একটু আগের সেই নরম হাসির রেশটা এক মুহূর্তে কোথায় যেন মিলিয়ে যায়, কেমন যেন থমথমে দেখায় ওকে। রাতে আমার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই তখন আর কারোর সাথেই কথা বলা বা দেখা করা হয়ে ওঠে না। গম্ভীর গলায় কেটে কেটে শব্দগুলো উচ্চারণ করে রণজয়। আমার কেমন যেন অপ্রস্তুত লাগে নিজেকে। মনে হয় মজা করে হলেও কথাটা হয়তো ওভাবে বলা উচিত হয়নি। পরিবেশটা একটু হালকা করতে বলি, তা তোর এখানে এলাম, আমাকে ঘুরিয়ে দেখাবি না কিছু? তুই যে বলতিস এখানে এলে নাকি আমি বলবো যে এমন জায়গা আমি আগে কখনো দেখিনি। একটু আগের গম্ভীর ভাবটা কাটিয়ে আবার মুচকি হাসে রণ। বলে, হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়? আফটার অল তুই আমার গেস্ট, তোর খেয়াল রাখাটা আমার ডিউটির মধ্যেই পড়ে। অ্যান্ড আইল মেক শিওর দ্যাট ইউ মাস্ট সে এমন জায়গা তুই আগে কখনো দেখিসনি। আয়। রণ খুব একটা ভুল কিছু বলেনি। এমন জায়গা আমি সত্যিই আগে কখনো দেখিনি। ও সারাদিন ধরে যতটা সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে জঙ্গল দেখালো। যতদূর চোখ যায় চারিদিকে শুধু নিবিড় সবুজের হাতছানি। এমন ঘন জঙ্গলের মধ্যে যে এমন একটা বাড়ি থাকতে পারে, আর সেখানে কেউ পরম নিশ্চিন্তে এভাবে দিনের পর দিন কাটিয়ে যেতে পারে, তা বোধহয় রণকে না দেখলে বিশ্বাসই হতো না কোনোদিন। বেলার দিকে ঘুরে টুরে ফ্রেশ হয়ে ঘরে আসার পর জানকী প্রসাদ দুপুরের খাবার দিয়ে গেল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, রণ কোথায়? ও ও খাবে না? জানকী প্রসাদ খাবারের থালা রেখে চলে যাচ্ছিল। আমার কথায় থমকে পিছনে তাকালো, আবার সামান্য ইতস্তত ভঙ্গিতে বলল, बाबू अकेले खाना खाते हैं। खाने के वक्त किसी से मिलना जुलना उन्हें ज्यादा पसंद नहीं। आप खा लीजिए, बाबू भी खा लेंगे। आप चिंता मत कीजिए साहब। আমি আর কথা না বাড়িয়ে খাবারের থালায় মনোনিবেশ করলাম। দেখলাম জানকী প্রসাদও তখন দাঁড়িয়ে আছে। বললাম, কুছ বলোগে ক্যা? জানকী প্রসাদ সকালের মতো কান এঁটো করে হাসলো। আবার নিজের দুই হাত কচলে হাসি মুখেই জিজ্ঞেস করলো, खाना कैसा है साहब? अच्छा लगा? আমি মৃদু হেসে মাংসের বাটি থেকে এক টুকরো মাংস মুখে পুরে বললাম, একদম বড়িয়া, বহুত আচ্ছা লাগা। কথাটা যে কেবল বৃদ্ধ জানকী প্রসাদকে খুশি করার জন্য বললাম তা নয়, মাংসটা সত্যিই বেশ ভালো। এমন চমৎকার রান্না আমি আগে কখনো খাইনি। জানকী প্রসাদ আর কিছু বলল না। সে হাসি মুখে আমায় সেলাম জানিয়ে চলে গেল। খাওয়া শেষ করে যখন বারান্দায় এসে দাঁড়ালাম, তখন একটু একটু করে রোদের তেজ কমতে শুরু করেছে। ঠিক করলাম নিচ থেকে খানিকটা হেঁটে আসব। খাওয়ার পর একটু হাঁটাহাঁটি না করলে আমার ঠিক ভালো লাগে না। মনে হলো জানকী প্রসাদকে বলে যায় একবার, না হলে রণ আবার চিন্তা করতে পারে। কিন্তু এদিক ওদিক দেখেও
জানকী প্রসাদ বা রণ কাউকে দেখতে পেলাম না কোথাও। অগত্যার উপায়ন্তর কিছু না পেয়ে একাই নেমে এলাম সিঁড়ি দিয়ে। ভাবলাম এই কাছেই তো আছি, কারো কিছু টের পাওয়ার আগেই না হয় আবার চলে আসবো। জঙ্গলের ভেতর শিরশিরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, হাঁটতে বেশ ভালোই লাগছিল। হঠাৎ খেয়াল হলো হাঁটতে হাঁটতে বোধহয় বেশ অনেকটাই দূরে এসে পড়েছি। মনে হলো এবারে ফেরা উচিত, না হলে পরে একবার অন্ধকার নেমে গেলে পথ চিনে একা ফিরতে অসুবিধে হতে পারে। কথাটা মনে হতেই ফেরার জন্য পা বাড়ালাম আবার। কিন্তু হঠাৎ জঙ্গলের রাস্তায় বাঁ পাশে একটা জিনিস দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জঙ্গলের একধারে বেশ কিছুটা ফাঁকা জায়গা, গাছপালা তেমন নেই বললেই চলে। জায়গাটা চৌকো, আয়তনে খুব একটা বড় না হলেও নেহাত ছোটও নয়। কি মনে হতে দুপা এগিয়ে গেলাম সেই দিকে। দেখলাম জায়গাটায় একটু তফাতে তফাতে কয়েকটা খুঁটি জাতীয় কিছু পোতা আছে। খুঁটিগুলোর গায়ে আবার লালচে সিঁদুরের প্রলেপ। এগুলো কি কোনো গ্রামীণ দেবস্থান? কিসের পুজো হয় এখানে? কাছাকাছি কি কোনো উপজাতি গ্রাম আছে? গত রাতে স্টেশন মাস্টারের বলা কথাটা মনে পড়ে গেল আবার। ভদ্রলোক তো বলেছিলেন নাকি এখানে আদিবাসী বস্তি আছে। মনে মনে ভাবলাম গ্রামগুলোর হদিশ পেলে মন্দ হতো না, এদের লাইফস্টাইল সম্পর্কে আরো খুঁটিয়ে জানা যেত। यहाँ पे क्या कर रहे हैं साहब? किसी को कुछ भी ना बताए काहे चले आए? यहाँ ऐसे अकेले घूमना मना है। बाबू को ये सब बिल्कुल पसंद नहीं। জানকী প্রসাদ কখন যেন নিঃশব্দে আমার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে সে। সকালের সেই বিগলিত ভাবটা এখন আর তার মধ্যে দেখতে পেলাম না। তার চোয়াল শক্ত, স্থির শীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সে। অস্বস্তির ভাব খানিকটা কাটাতেই জিজ্ঞেস করলাম, यहाँ पे कोई गांव है क्या? वापस चलिए साहब, अंधेरा होने को आया। আমি কি বলবো ভেবে না পেয়ে ওর সাথেই ফেরার জন্য পা বাড়ালাম। কিন্তু কয়েক পা হাঁটতে না হাঁটতেই আরো একটা জিনিস চোখে পড়লো আমার। একটা গাছ, গাছটার ঝাঁকড়া মোটা ডালপালা জঙ্গলের বেশ অনেকটা জায়গা অন্ধকার একটা চাদোয়ার মতো ঘিরে রেখেছে। কিন্তু তার থেকেও বড় কথা, গাছটার গায়ে জড়ানো আছে অসংখ্য সুতো। বুঝলাম আমার অনুমান সম্ভবত ভুল নয়, কাছাকাছি নিশ্চয়ই কোনো আদিবাসী গ্রাম আছে। এসব তাদেরই কীর্তি। আমি চলেই আসছিলাম, হঠাৎ মনে হলো গাছটার আড়াল থেকে কিছু একটা সরে গেল যেন। কে কে? আমার চিৎকার শুনে জানকী প্রসাদ পিছন ঘুরে তাকালো। কে ওখানে? আমার মনে হলো ওর চোখ দুটো মুহূর্তের জন্য দপ করে জ্বলে উঠলো একবার। বরফের মতো ঠান্ডা হিসফিসে গলায় জানকী প্রসাদ বলল, उधर मत देखिए साहब, मत देखिए उधर। जल्दी चलिए वरना वो लोग आ जाएंगे। वो यहाँ बाहर की आदमियों का आना जाना पसंद नहीं करते। कोई उनका और उनकी विश्वास के बीच में आए, ये उन्हें बिल्कुल पसंद नहीं है साहब। कौन कौन लोग? किसके बारे में बोल रहे हो? জানকী প্রসাদ কোনো উত্তর দেয় না। সমস্ত জঙ্গলের বুক জুড়ে সন্ধ্যের অন্ধকার ছুঁয়ে গাঢ় নিস্তব্ধতা নেমে আসে হঠাৎ। একটা কালো বাদুড় শুধু পশ্চিমের কালচে আকাশটার দিকে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যায়। সন্ধে হতে না হতেই জানকী প্রসাদ রাতের খাবার দিয়ে চলে গেছে। আর যাওয়ার আগে গত রাতের মতো একই রকম ঘের ঘেরে যান্ত্রিক স্বরে বলে গিয়েছে, यहाँ रात को घर से निकलना मना है।
ফিরে এসে রণর সাথে আর দেখা হয়নি। জানকী প্রসাদকে জিজ্ঞাসা করাতে সে বলেছে বাবু নাকি কাজে ব্যস্ত আছেন, কিন্তু ওর সাথে কথা বলাটা জরুরি। রাতের বেলা এভাবে এক প্রকার আমাকে ঘরের মধ্যে বন্দি করার মানেটা যে ঠিক কি সেটা দেখছি এবারে ওকে সোজাসুজি জিজ্ঞেস করতে হবে। না, এভাবে ঘরে বসে থাকার কোনো মানে হয় না। জানকী প্রসাদ ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রায় সাথে সাথেই দোতলার বারান্দায় এসে দাঁড়ালাম আমি। আজ আর তাকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। পুরো বাড়িটা জুড়ে নিশ্চিত্র নিকষ অন্ধকার। বারান্দা থেকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম, না, কোনো ঘরে কোনো আলোর চিহ্ন মাত্র নেই। রণ এই অন্ধকারে ওর কাজ করে কিভাবে? মনে মনে একটু অবাক হলাম আমি। হঠাৎ একজোড়া পায়ের শব্দ পেলাম। মনে হলো সিঁড়ি দিয়ে কেউ একটা উপরে উঠে আসছে। আমি তাড়াতাড়ি ঘরের ভেতর চলে গেলাম। ভেতরে গিয়ে দরজার ফাঁক দিয়ে চোখ রাখলাম বাইরে, কিন্তু না, প্রায় মিনিট 10 কেটে গেলেও কাউকেই চোখে পড়ল না। যে উপরে আসছিল সে সম্ভবত বারান্দার ওপাশে কোনো একটা ঘরে গিয়ে ঢুকেছে। রণ কি তবে ওপারের কোনো ঘরে থাকে? আমার মনের ভেতরে ভাবনাটা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। পর মুহূর্তেই একটা তীক্ষ্ণ আর্তনাদের শব্দে মাথার ভেতর সমস্ত ভাবনার জাল ছিন্ন ভিন্ন হয়ে গেল। হঠাৎ মনে হলো কেউ যেন খুব করুণ স্বরে ইনিয়ে বিনিয়ে কাঁদছে কোথাও। সেই সাথে অনেক মানুষের গলার স্বরও শুনতে পেলাম। কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করলাম, কিন্তু ভাষাটা ঠিক চেনা মনে হলো না। সম্ভবত স্থানীয় কোনো উপজাতির ভাষা। অর্থ বুঝতে পারলাম না। কান্নার শব্দটা ক্রমে বেড়েই চলল। এই বাড়িতে এসে থেকে জানকী প্রসাদ আর রণ ছাড়া তো কাউকেই দেখিনি। তাহলে এরা কারা? কাঁদছেই বা কে? ঠিক করলাম বাইরে বেরিয়ে দেখা উচিত। ব্যাপারটা ঠিক কি? দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম আবার। কান্নার শব্দটা সম্ভবত নিচ থেকে আসছে। মনে হলো নিচে বাড়ির মূল দরজার বাইরে একসাথে অনেক লোক জড়ো হয়েছে। আমি সিঁড়ি বেয়ে নিচেই নেমে আসবো ভাবছিলাম, হঠাৎ ঘাড়ের কাছে একটা হিম শীতল স্পর্শে চমকে উঠলাম। জানকী প্রসাদ, তুমি কখন এলে? জানকী প্রসাদ আমার কথা বুঝলো কিনা জানি না, তবে সে কোনো উত্তর না দিয়ে পিছু ফিরল। তারপর দ্রুত পায়ে হাঁটা দিল বারান্দার পশ্চিম কোণ বরাবর। আমি ডাকলাম, জানকী প্রসাদ, জানকী প্রসাদ। জানকী প্রসাদের কোনো সাড়া পাওয়া গেল না। অগত্যা উপায়ান্তর না দেখে আমিও এগিয়ে গেলাম ওর পিছু পিছু। কিন্তু কোথায় জানকী প্রসাদ? চারিদিকে শুধু নিকষ ঘন অন্ধকার ছাড়া আর কোনো কিছু নেই কোথাও। কিন্তু 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 একটু আগে তো এখানেই ছিল লোকটা। এরই মধ্যে কোথায় চলে গেল? জানকী প্রসাদ, জানকী প্রসাদ। আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু কোনো প্রত্যুত্তর এলো না। তবে কি আমি ভুল দেখলাম? জানকী প্রসাদ এখানে ছিল না? কিন্তু তাই বা হয় কি করে? একটু আগেই তো লোকটার স্পর্শ আমি অনুভব করেছি। নিচে কোলাহলের শব্দটা এখন যেন আগের থেকে আরো কয়েক গুণ বেড়ে উঠেছে। মনে হচ্ছে কারা যেন সদর দরজায় মুহুর্মুহু ধাক্কা দিচ্ছে। ভারী সেগুন কাঠের দরজার ধাক্কাটা গুমোট অন্ধকারের প্রাচীরে অনুরণিত হয়ে ফিরে আসছে বারবার। আমি আর থাকতে না পেরে কাঠের সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নিচে নেমে এলাম। নিচটাও দোতলার মতো একই রকম ঘন অন্ধকারে ঢাকা। কোথাও কোনো আলোর রেশ মাত্র নেই। যদিও ততক্ষণে অন্ধকারে অনেকটাই চোখ সয়ে এসেছে আমার। খেয়াল হলো তাড়াহুড়োতে মোবাইলটা উপরের ঘরে ফেলে এসেছি। সদর দরজার দিকে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লাম। দরজার বাইরে সেই ধাক্কার শব্দটা এখন আর আসছে না, কারণ সামনে তাকিয়ে দেখলাম সদর দরজাটা হাট হয়ে খোলা, আর সেখান দিয়ে অগুন্তি ছায়ামূর্তি এসে জড়ো হয়েছে একতলার দালানটার ঠিক মাঝ বরাবর।
অন্ধকারে তাদের অবয়ব ঠিক বুঝতে না পারলেও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ছায়ামূর্তিগুলো উচ্চতায় সাধারণ মানুষের থেকে অনেকটাই খর্বাকার। মাঝে মাঝে দুহাত ওপর দিকে তুলে অজানা ভাষায় মন্ত্রের মতো কি যেন বিড়বিড় করছে। অন্ধকারের জন্য সম্ভবত আমার উপস্থিতি ওরা লক্ষ্য করেনি এখনো। নিজের অজান্তেই কখন যেন দুপা পিছিয়ে এসে সিঁড়ির আড়ালটায় গিয়ে দাঁড়ালাম। ওখান থেকে দেখলাম লোকগুলো হাঁটু মুড়ে মাটির উপরেই বসে পড়ল হঠাৎ। তারপর আগের মতোই দুহাত উপর দিকে তুলে দুর্বোধ্য স্বরে অদ্ভুত একটা মন্ত্রধ্বনি আওড়াতে লাগলো। এই ঘন অন্ধকারের গায়ে লেপ্টে থাকা বিষণ্ণ নির্জনতার বুকে যেন গুমড়ে গুমড়ে আছড়ে পড়তে লাগলো সেই বিচিত্র মন্ত্রের সুর। এরা কারা? কারা এরা? এই বাড়ির সাথে, রণর সাথেই বা কিসের সম্পর্ক এদের? এরাই কি তবে স্টেশন মাস্টারের বলা সেই আদিবাসী উপজাতি? দুপুরবেলা তবে এদেরই কি কোনো পুজোর বেদি দেখেছিলাম? ঠিক কতক্ষণ ওভাবে কেটেছে জানি না। হঠাৎ দেখলাম নিজেদের দুই হাত আর মাথা মাটিতে ঠেকিয়ে নিঃশব্দে উপুর হয়ে বসে আছে সেই খর্বাকার ছায়ামূর্তির দল। মনে হলো কারো উদ্দেশ্যে যেন প্রণাম জানাচ্ছে। কয়েকটা নিষ্পন্দন নীরব মুহূর্ত কেটে গেল। একসময় ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারা। তারপর কয়েকজন মিলে দালানের উপর ধরাধরি করে কিছু একটা নামিয়ে রাখলো যেন। তাদের সমবেত কণ্ঠের কোলাহল শুনতে পেলাম আবার। মনে হলো এইবারে যেন কারো উদ্দেশ্যে কিছু একটা বলছে ওরা। এরপরে দলবদ্ধ হয়ে যেমন এসেছিল ঠিক সেভাবেই দরজা দিয়ে বেরিয়ে গেল তারা। লোকগুলো চলে যেতেই ধীরে ধীরে সিঁড়ির আড়াল ছেড়ে বেরিয়ে এলাম। লক্ষ্য করলাম লোকগুলো রেখে যাওয়া জিনিসটা মাটির উপরেই আড়াআড়িভাবে শোয়ানো রয়েছে। কি মনে হতে কয়েক পা এগিয়ে গেলাম সেদিকে। আর একটু কাছে যেতেই অবাক বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। এ কি? এ যে একটা মানুষের শরীর। কাঁপা কাঁপা পায়ে যন্ত্রচালিতের মতো এগিয়ে গেলাম মাটিতে শোয়ানো শরীরটার দিকে। আমার ভাষা হয়তো সে বুঝতে পারবে না জেনেও চাপা বিহ্বল স্বরে বলে উঠলাম, কে কে আপনি? মানুষটার গায়ে হাত দিয়ে ডাকতে গেলাম, কিন্তু পর মুহূর্তে এই শুকনো খসখসে হিম শীতল চামড়ার নির্লিপ্ত স্পর্শে শিউরে উঠলাম আমি। বুঝলাম পৃথিবীর কোনো ডাকেই আর কখনো সাড়া দিতে পারবে না সে। লোকটার শরীর বরফের মতো ঠান্ডা। অন্ধকার চোখে ভালো করে দেখতে না পেলেও আমার সামনে শোয়ানো মানুষটা যে বেঁচে নেই সে কথা আমি হলফ করে বলতে পারি। কিন্তু এইভাবে একটা মৃতদেহকে বাড়ির ভেতর রেখে যাওয়ার মানেটা ঠিক কি হতে পারে? কেউ কেনই বা একটা মৃতদেহকে শুইয়ে রাখতে যাবে এখানে? আমার মাথার ভেতর সব যেন তালগোল পাকিয়ে যেতে শুরু করলো ক্রমশ। হঠাৎ একটা খসখস শব্দে এর চমক ভাঙে আমার। মনে হয় কিছু একটা যেন মেঝের উপর ঘষ্টাতে ঘষ্টাতে এদিকে টেনে আনছে কেউ। দ্রুত পায়ে আবারও সিঁড়ির কাছটায় পিছিয়ে আসে মিত্র। দেখি কি একটা জিনিস মাটিতে ভর করে অনেকটা হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে দেহটার একেবারে কাছে এগিয়ে এসেছে। ধীরে ধীরে দেহটার কাছে এগিয়ে যায় সে। কোনো জন্তু টন্তু নয় তো? হয়তো মৃতদেহটা। সম্ভাবনার কথাটা মাথায় আসতেই শরীরটা গুলিয়ে ওঠে আমার। মুখে হাত চাপা দিই, কিন্তু বাড়ির ভেতর এটা এলো কি করে? একবার মনে হলো শব্দ করে ওটাকে ওখান থেকে তাড়ানো উচিত, কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে আমি সম্পূর্ণ নিরস্ত্র। যদি ওটা আক্রমণ করে বসে আমাকে, আমার কিচ্ছু করার থাকবে না। জন্তুটা দেহটার কাছে গিয়ে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ ওটার গলা চিরে বিকট একটা জান্তব উল্লাস বেরিয়ে আসে। শিউরে উঠি আমি। না না, আর এক মুহূর্ত এ বাড়িতে থাকা যাবে না। কিন্তু রণ কোথায়? ও কি এসবের কিছুই টের পাচ্ছে না? প্রায় নিঃশ্বাস বন্ধ করে পায়ে পায়ে আবার উঠে আসি দোতলায়। রণ কোথায় আছে কে জানে। জন্তুটা উপরে উঠে আসার আগে যেভাবেই হোক ওকে খুঁজে বার করা দরকার।
শুনেছি যে কোনো জন্তুই নাকি রক্তের স্বাদ একবার পেয়ে গেলে আরো বেশি হিংস্র হয়ে ওঠে। দোতলায় এতগুলো বন্ধ ঘর, এর মধ্যে কোথায় কোন ঘরে খুঁজবো আমি? হঠাৎ মোবাইল ফোনটার কথা খেয়াল হয় আমার। দ্রুত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে যাই। এক একটা মুহূর্ত যেন এক একটা দীর্ঘ শতাব্দীর মতো মনে হচ্ছে আমার। অন্ধকারে হাতড়ে হাতড়ে কোনো মতে তক্তপোষের উপরে রাখা ব্যাগ থেকে বের করি মোবাইল ফোনটা। সেটা অন করে রনকে ফোন করতে যাব, দেখি স্ক্রিনের উপরে একটা মিসড কল আছে। মিসড কলটা এসেছে কমলের মোবাইল থেকে। কমলও আমার স্কুল লাইফের বন্ধু। ইনফ্যাক্ট আমার আর রণ দুজনেরই কমন ফ্রেন্ড। মনে পড়ল কদিন আগে রনকে যখন ফোনে পাচ্ছিলাম না, তখন ওকে একবার কল করেছিলাম, যদি ও রনর কোনো খবর জেনে থাকে সেই আশায়। মনে মনে হাসলাম। এতদিনে কল ব্যাক করার টাইম হলো হতভাগার। কিন্তু এসব কথা ভাবার সময় এখন নেই। রনকে কল করতেই হবে। ত্রস্ত আঙুলে রনর নম্বরে কল লাগালাম, কিন্তু ফোনটা লাগলো না। ওপাশ থেকে মহিলা কণ্ঠে একঘেয়ে যান্ত্রিক সুরের রেকর্ডিং ভেসে এলো। বিরক্ত হয়ে কেটে দিলাম লাইনটা, আর সাথে সাথেই মৃদু ভাইব্রেট করে আবার বেজে উঠল ফোনটা। দেখলাম কমল আবার রিং ব্যাক করেছে। কলটা রিসিভ করতেই কমলের গলা শোনা গেল। হ্যালো দীপ্ত, কল করেছিলি? সরি ভাই, আসলে অনেক কাজে ফেঁসেছিলাম তো, তাই আর কল ব্যাক করতে পারিনি রে। হ্যাঁ, একটা দরকার ছিল, এখন মিটে গেছে। কি দরকার রে? আরে রনর ফোনটা লাগছিল না, তাই তোকে কল করেছিলাম। তোর সাথে কোনো কন্ট্যাক্ট আছে কিনা সেজন্যে। ও, রনর খবরটা তোর কানেও গেছে তাহলে? খবর? কোন খবর? মানে তুই জানিস না? কি আবার জানবো? রনর অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই শুনিসনি? অ্যাক্সিডেন্ট মানে? মাঝে একদিন তোর সাথে কথা হলো, তখন তুই বললি না রনর সাথে তোর নিউ মার্কেটে দেখা হয়েছে। তার প্রায় মাস চারেক পরের কথা হবে। আবার নাকি ও কোনো একটা কাজে কলকাতার দিকে আসছিল, তখনই ব্যাপারটা ঘটে। ট্রেনে উঠতে গিয়ে কিভাবে যেন পাটা পিছলে পড়ে যায়, আর ট্রেনটা নাকি ওর উপর দিয়েই। ওর ওখানে এক সার্ভেন্ট কাজ করতো সম্ভবত। সেই কলকাতায় কিছু বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনকে খবর দেয়। কিন্তু জানিসই তো, ওর তো নিজের বলতে তেমন কেউ নেই। কাকু কাকিমা তো সেই কবেই মারা গিয়েছেন। আসলে সবাই যে যার নিজের জীবন নিয়ে ব্যস্ত, কেই বা যেত বল। শুনেছিলাম পরে নাকি ওখানকারই লোকেরাই সব ব্যবস্থা করেছে। কি ফালতু আর কি মারছিস? রনর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? আরে ইয়ার কি মারতে যাবো কেন, তুই না। কমলের কথা শেষ হয় না, হঠাৎ কট করে একটা শব্দ করে লাইনটা কেটে যায়। ফোনটা কান থেকে সরিয়ে নিতেই দেখি সিগন্যাল নেই, নেটওয়ার্ক ফল করেছে। মনে মনে কমলের একটা উদ্ভট রসিকতায় ভীষণ ভীষণ রাগ হয় আমার। কি সব ভুলভাল বকে ছেলেটা। বলে রনর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। যত সব বাজে কথা। অবশ্য এমনটাও হতে পারে যে কলকাতায় কেউ ভুল কোনো খবর পাঠিয়েছে, না হলে কমলই বা এমন একটা বিষয় নিয়ে খামোখা আমার সঙ্গে ইয়ার্কি করতে যাবে কেন। মনে মনে এসবই ভাবছিলাম, হঠাৎ পেছন থেকে একটা চাপা ঘর ঘর শব্দ কানে আসতেই মুহূর্তে আমার চিন্তার জাল ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই সাথে একটা বিশ্রী আষ্টে বোটকা গন্ধ নাকে এসে ঝাপটা মারে। মনে হয় কিছু একটা যেন আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। মনে করে যায় ঘরে ঢুকে দরজাটা আর ভেজানো হয়নি। মুহূর্তে একটা চোরা হিমেল স্রোত সরীসৃপের স্যাঁতস্যাঁতে পিচ্ছিল চামড়ার মতো আমার শির দ্বারা ছুঁয়ে যায়। মোবাইলের স্ক্রিনটা অন করা অবস্থাতেই ধীরে ধীরে পেছনে ফিরিয়ে আনি, কিন্তু কোথায় কি? কেউ তো নেই। মোবাইলের স্ক্রিনের ফিকে আলোয় ঘরের যেটুকু দেখা যাচ্ছে সেখানে এক রাশ হিমশীতল শূন্যতা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। কে কে? আমার গলার স্বর কেঁপে ওঠে। আমি অতি সন্তর্পণে ঘরের বাইরে পা রাখি, আর ঠিক সেই মুহূর্তেই একটা রক্ত জল করা হিমশীতল কণ্ঠ আমাকে উদ্দেশ্য করে ডেকে ওঠে।
साहब। কে? মুহূর্তে পিছন ফিরে আমি। জানকী প্রসাদ, কিন্তু কিন্তু এ কি চেহারা হয়েছে তার? মোবাইলের ম্লান ফ্যাকাশে আলো এখন তার শরীরের উপর গিয়ে পড়েছে। খয়াটে শুষ্ক শরীর, বিবর্ণ পাণ্ডুর মুখে জেগে আছে মরা মাছের মতো স্থির নিষ্প্রাণ ঘোলাটে দুটো চোখ। সেই চোখের চাহনিতে প্রাণের লেশ মাত্র নেই। আমাকে দেখে তার ঠোঁট দুটো ধীরে ধীরে প্রশস্ত হয়। সেই এক কান এঁটো করা হাসি। কিন্তু ও কি? ওর দাঁতে, ঠোঁটে, কষে লাল লাল ও কিসের ছোপ? कहा था ना साहब, घर से बाहर मत आना, कहा था ना। কি বলছো তুমি? কি বলছো তুমি? কি বলছো? তোমার মুখে ও কি লেগে আছে? কি ওটা? আমার কথার কোনো উত্তর না দিয়ে অদ্ভুত বিকৃত স্বরে হেসে ওঠে জানকী প্রসাদ। শ্যাওলা ধরা কাঠের দেওয়ালে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে সেই বিচিত্র হাসির শব্দ, আর সেই সাথে একটা বিশ্রী পচা আষ্টে গন্ধ আবার এসে ঝাপটা মারে আমার নাকে। পেটের ভেতরটা মুহূর্তে গুলিয়ে ওঠে আমার ষষ্ঠ ইন্দ্রিয় কোনো এক অজ্ঞাত কারণে বারবার সতর্ক করে আমাকে। মাথার ভেতর কেউ যেন হঠাৎ বলে ওঠে, পালাও পালাও, এক্ষুনি এখান থেকে পালাও। মনে হয় এই মুহূর্তে এই জায়গা ছেড়ে যেভাবেই হোক আমাকে বেরোতে হবে। কিন্তু আমার পা দুটোকে কেউ যেন শক্ত করে গেঁথে দিয়েছে মাটির সাথে। কোনো মতে নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সিঁড়ির দিকে। যাওয়ার আগে একবার পিছন ফিরে তাকাই, দেখি জানকী প্রসাদ তখনও স্থির ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে আমারই দিকে। রণ কোথায় আমি জানি না, কিন্তু কিন্তু এই বাড়িটার এক মুহূর্ত নয়। দরকার হলে বাকি রাতটুকু স্টেশনে কাটিয়ে দেব, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকলে দম বন্ধ হয়ে মারা পড়ব নির্ঘাত। জানি না এটা রণরই প্ল্যান করা কোনো বাজে রকমের ফাজলামো কিনা। যদি হয়েও থাকে, তাই নিয়ে ওর সাথে তর্ক করার মতো মানসিকতা এখন আর আমার নেই। कहाँ जा रहे हैं साहब? সিঁড়ি দিয়ে নামতে নামতে আর একটু হলেই আমার পাটা পিছলে যাচ্ছিল, কারণ এই মুহূর্তে যে মানুষটা আমার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে সে কিছুতেই এখানে থাকতে পারে না। আমার হাতে ধরা ফ্ল্যাশ লাইটের আলো এখন তার মুখে গিয়ে পড়েছে। সেই এক বিবর্ণ পাণ্ডুর মুখ, ঘোলাটে চোখের ফ্যাকাশে শূন্য চাহনি। না না না, সে সে এখানে আসতে পারে না, কিছুতেই না। একটু আগেই তো ওকে দোতলার বারান্দায় দেখে এসেছি আমি। দোতলা থেকে নামার তো এই একটাই মাত্র সিঁড়ি। জানকী প্রসাদ আমার সাথে সিঁড়ি দিয়ে নামেনি, তাহলে সে এখানে এলো কি করে? আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, তুমি এখানে কি করছো? তুমি তো উপরে ছিলে, এখানে এলে কি করে? জানকী প্রসাদ আগের মতো ওই বিকট শব্দে হেসে ওঠে। ঘন অন্ধকারের বুকে তার চোখ দুটো যেন দপ করে চলে ওঠে। এবার সেই বিশ্রী মাংস পচা আষ্টে গন্ধটা আমার নাকে এসে ঝাপটা মারে আবার। রণ কোথায়? কোথায় রণ? জানকী প্রসাদ আমার কথা ঠিক বুঝতে পারলো কিনা জানি না। সে ঘাড় কাত করে শীর্ণকায় একটা আঙুল দিয়ে নির্দেশ করলো নিচের ল্যান্ডিং এর দিকে। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা তুলে ধরলাম সেদিকে। সিঁড়ির ল্যান্ডিং এর ঠিক সোজাসুজি একটু আগে দেখা সেই মৃতদেহটা উপুর হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন টেনে হিঁচড়ে ওখানে সেটা নিয়ে এসেছে। মৃতদেহটা ঠিক উপরে উবু হয়ে বসে আছে একটা ছায়ামূর্তি। দেখে মনে হচ্ছে যেন একটা অতিকায় লোমশ মাকড়সা গুটি মেরে বসে আছে, আর শিকারের নিস্তেজ হয়ে আসার অপেক্ষায়। ফ্ল্যাশ লাইটের সাদা আলো তার উপর গিয়ে পড়তেই ধীরে ধীরে মুখ খোলে সে। আর তাকে চিনতে একটু ভুল হয় না আমার। রণ!
অস্ফুট আর্তনাদের মতো আমার গলা চিরে বেরিয়ে আসে শব্দটা। রনর মাথার একটা পাশ ফেটে চৌচির হয়ে গেছে, যেন সেটাকে থেতলে দিয়েছে কেউ। কমলে বলা কথাগুলো যেন তীব্র হয়ে কানের কাছে বেজে উঠলো আবার। আর ট্রেনটা নাকি ওর উপর দিয়েই। রনর শরীরটা একটু একটু করে খসে পড়তে চাইছে ক্রমশ। আমার গলা চিরে একটা দম কাঁপানো আর্তনাদ বেরিয়ে এলো। টাল সামলাতে না পেরে সিঁড়ির উপরে বসে পড়লাম আমি। জানকী প্রসাদের শরীরটা আমার মুখের উপর এসে ঝুঁকে পড়েছে প্রায়। ঘ্যার ঘেরে গলায় সে বলে ওঠে, डरो मत साहब, डरो मत, डरो मत। पिशाच नहीं, देव है वो, जंगल का देव, उनका देव। वो लोग अपना देव मानते हैं उसे। शुरू से ही साहब को बहुत मानते थे। किसी की तबीयत खराब हो, कोई भी परेशानी हो, उनके लिए मेरा साहब हमेशा रहते थे। असली जंगली जंगल में नहीं रहते हैं साहब, वो रहते हैं आपके शहर में, आपके अंदर। 3 दिन तक सबकी लाश पड़ी रही, उस उम्मीद में कि एक बार, बस एक बार कोई आ जाए देखने, लेकिन कोई नहीं आया। जब आपके शहर से मेरे साहब के लिए कोई नहीं आया तो सिर्फ ये जंगली लोग थे यहाँ। उन्होंने साहब को भूला नहीं, उनके लाश को अपने सीने से लगाए एक ये लोग ही बैठे थे यहाँ। और उसी दिन से वो यहाँ अपना देव मान के उन्हें रखा है। उन्हें कहीं नहीं जाने दिया, कहीं भी नहीं। জানকীর কথা শেষ হতেই মৃতদেহ থেকে চোখ ফিরিয়ে সেই জ্যান্তব ছায়ামূর্তি এবারে আমার দিকে তাকায়। তার গলিত বিকৃত ঠোঁটের কোণে ধীরে ধীরে অস্ফুট একটা হিংস্র জ্যান্তব হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে সেই শরীরটাকে খসটাতে খসটাতে সিঁড়ির ল্যান্ডিংয়ের দিকে এগিয়ে আসতে থাকে সে। জানকী প্রসাদ প্রস্তর মূর্তির মতো স্থির হয়ে সিঁড়ির একপাশে দাঁড়িয়ে থাকে চুপচাপ। সেই জ্যান্তব ছায়ামূর্তি একটু একটু করে সিঁড়ি বেয়ে এগিয়ে আসতে থাকে আমার কাছে, আরো আরো কাছে। কাঠের মেঝের ওপর তার শরীর ঘষ্টানোর শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। বিশ্রী মরা পচা গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এবার। ছায়া মূর্তির খসে প্রায় আলগা হয়ে যাওয়া ঠোঁট দুটোই অস্ফুট একটা হাসির আভা ফুটে উঠল যেন। গলে যাওয়া মণিবিহীন চোখে আমার দিকে তাকিয়ে সে ফিসফিসে হিম শীতল গলায় আমার নাম ধরে ডাকে, আমি বুঝতেই পারি আমার চলৎ শক্তি সম্পূর্ণ লোপ পেয়েছে। চিৎকার করতেও যেন ভুলে গিয়েছি। স্থানুর মতো জড়বৎ সিঁড়ির উপরেই বসে থাকি আমি। সে একটু একটু করে আমার দিকে এগিয়ে আসে। ওরা আমাকে কোথাও যেতে দিল না রে। জঙ্গলি তো এত সহজে মানুষকে যেতে দিতে শেখেনি। শরীরটাকে খসটাতে খসটাতে অবশেষে আমার সামনে এসে দাঁড়ায় ছায়ামূর্তি। বরফের মতো ঠান্ডা নির্লিপ্ত গলায় সে বলে চলে, তোর মনে আছে দীপ্ত, একদিন কলেজে গিয়ে চুপ করে বসেছিলাম আমি। পকেটে খাওয়ার বয়সে ছিল না, বাড়িতে টানাটানি চলছিল খুব। কয়েকদিন খাওয়া হয়নি ঠিক মতো, খুব খিদে পেয়েছিল আমার। তোরা কয়েকজন এগিয়ে এসে জিজ্ঞেস করেছিলি আমার খিদে পেয়েছে কিনা। আমি মাথা নেড়ে হ্যাঁ বলাতে ক্যান্টিন থেকে কি একটা খাবারের প্যাকেট এনে দিয়েছিলি আমার দিকে। কৃতজ্ঞতায় আমার গলা বুঝে এসেছিল। ভিখারির মতো হাত বাড়িয়ে নিয়েছিলাম প্যাকেটটা,
কিন্তু খাবারের প্যাকেটটা খুলতেই ভুল ভেঙেছিল আমার। ওতে কোনো খাবার ছিল না, ছিল খাবারের ফেলে দেওয়া সব অংশ, আধ খাওয়া মাংসের হাড়, ফলের খোসা, চিপসের প্যাকেট। আমি ফেল ফেল করে তাকিয়েছিলাম তোদের দিকে। তোরা হাসছিলি। ওটা নাকি আসলে একটা প্র্যাঙ্ক ছিল। কথাগুলো ভুলে সামান্য থামে সে। আমার গলকণ্ঠটা কয়েকবার ওঠানামা করে। সেটা লক্ষ্য করেই কিনা জানি না, ছায়ামূর্তির বিকৃত ঠোঁট জোড়া আবার প্রসারিত হয়। বুঝতেই পারা যায় সে হাসছে, বলে, না না না, ভয় পাস না, তোদের কোনো দোষ দিই না আমি জানি ওটা শুধুই একটা প্র্যাঙ্ক ছিল। হ্যাঁ, তোদের দোষ কি? সারা জীবন ধরে সবাই তো প্র্যাঙ্কই করে গেছে আমার সাথে। কখনো অল্প বয়সে অনাথ হওয়ার জন্যে, কখনো পকেটে টাকা না থাকার জন্যে, ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা গলা ধাক্কা মেরে বের করে দিয়েছে এক সময়। কাছের বন্ধুরা সবাই ছেড়ে গিয়েছে একে একে, কেউ খোঁজ রাখেনি। কত সন্ধে বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে থেকেছি একা, কিন্তু কখনো জানিস দুঃখটুকু সেভাবে আসেনি আমার। আমি হাসতে ভালোবাসতাম, হাসাতে ভালোবাসতাম, তাই যা কিছু হতো, যা কিছু, সব কিছুকেই আসলে একটা প্র্যাঙ্ক ভেবে নিতাম। প্র্যাঙ্ক তাহলে আর কষ্ট হতো না, শুধু মাঝে মাঝে তোদের ওই শহরটায় দম বন্ধ হয়ে আসতো আমার। কাজের জন্য এখানে সেখানে ঘুরে বেড়াতাম। বন্ধুদের থেকেও যে দু একবার হেল্প চাইনি তা নয়, তো ওই যে আমিও প্র্যাঙ্ক করছি ভেবে হেসে উড়িয়ে দিত সবাই। আমার মনে হতো আসলে প্র্যাঙ্ক তো করছে এই শহরটা আমার সাথে, তোর সাথে, আমাদের সবার সাথে প্র্যাঙ্ক করছে, অথচ কেউ বুঝতে পারছে না সেটা। ওখানে সবাইকে মানুষের মতোই দেখতে, কিন্তু ওদের মধ্যে অনেকেই আসলে মানুষ নয়। আমার কি মনে হতো জানিস, একদিন ওই শহরটা অনেকের মুখ থেকে চামড়াটা এক টানে খুলে দেবে। তারপর তোরা যেভাবে ক্যান্টিনে এসেছিলি সেদিন, ঠিক সেভাবেই ওই চামড়ার নিচে থাকা জড়ো মাংসপিণ্ডগুলোর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলবে, ইটস জাস্ট আ প্র্যাঙ্ক, আ প্র্যাঙ্ক। তারপর নানা জায়গায় টক্কর খেতে খেতে কিভাবে যেন একদিন এখানে চলে এলাম। আর এই প্রথমবার মনে হলো প্র্যাঙ্ক না করে কেউ যেন সত্যিকারের কাছে করে নিল আমায়। এই জঙ্গল, এই বাড়িটা, আর এখানকার মানুষ। জানিস দীপ্ত, ওরা কেউ প্র্যাঙ্ক করতে জানে না, ওদের কেউ শেখায়নি এসব। এখানে মানুষের মুখের উপর আলাদা করে আলগা কোনো চামড়ার আদল খুঁজে পাইনি আমি। কিন্তু কিন্তু ওরা এভাবে আটকে রেখেছে তোকে, একেবারে চলে যাওয়ার পর আটকে রেখেছে তোর শরীরটাকে। তোকে তোকে রেখে দেওয়া বলে না রণ, তুই আর তুই নেই। ওরা তোকে পিশাচ বানিয়েছে, পিশাচ বানিয়েছে তোকে।
পিশাচ দীপ্ত, আমি এখন একটা পিশাচ। ওরাই আমাকে এই পিশাচ বানিয়েছে, ঠিকই বলেছিস তুই। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিবি? আচ্ছা, তুই নিশ্চিত করে বলতে পারিস যে তোদের ওই শহরে এমন কোনো পিশাচ নেই? মৃত মানুষের শরীর খেয়ে দিনের পর দিন বেঁচে থাকা পিশাচ তোদের শহরেও যে নেই, এটা তুই হলফ করে বলতে পারবি? পারবি না, কারণ পিশাচ আছে। তোদের ওই শহরের মানুষগুলো না অনেক কাল আগে মরে গেছে দীপ্ত, তোরা কেউ খবর রাখিসনি। ওরা নেই। ওদের মৃত শরীরটাকে রোজ একদল পিশাচ ছিঁড়ে করে খায়। তারপর একদিন ওদের অনেকেও সেই পিশাচের দলে গিয়ে নাম লেখায়। পিশাচরা দলে আরো ভারী হয় প্রতিদিন। তুইও তো মৃত মানুষের মাংস খেয়েছিস দীপ্ত। এত কিছুর মধ্যেও রনর বলা শেষ কথাটায় চমকে উঠি আমি। দুপুরের কথা মনে পড়ে যায়, জানকী প্রসাদের সেই জল জলে চাহনি। खाना कैसा है साहब? বুঝতে পারি আমার গলার কাছটায় কিছু একটা ধীরে ধীরে দলা পাকিয়ে উঠছে। রণ হাসে, বলে, তুই তো সাংবাদিক, তাই না দীপ্ত? কত মৃতদেহ নিয়ে রোজ কত খবর করতে হয় তোকে। আচ্ছা দীপ্ত, মরা মানুষের মাংস খেতে ভালো লাগে তোর? মরে তো আমি অনেকদিন আগে গিয়েছি, বেঁচে ছিল শুধু শরীরটা। রনর কথাগুলো যেন একটু একটু করে মিলিয়ে আসতে থাকে, আর আমার চোখের পাতার উপর নেমে আসে আরো ঘন নিশ্চিদ্র গাঢ় অন্ধকারের পর্দা। চোখ যখন খুলেছিলাম তখন সেদিনের সেই ছোট্ট প্ল্যাটফর্মটায় আবিষ্কার করেছিলাম নিজেকে। স্টেশন মাস্টারের গুমটি ঘরের বেঞ্চিতে শুয়েছিলাম। আমাকে চোখ মেলতে দেখে স্টেশন মাস্টার বলেছিলেন উনি নাকি আমাকে প্ল্যাটফর্মের কাজটাই পড়ে থাকতে দেখেন। কি করে যে আমি ওখানে গেলাম তা এখনো বলতে পারি না। ট্রেন এখন ছুটে চলেছে হাওড়া স্টেশনের দিকে। মাঝে মাঝে যাত্রীদের চিৎকার চেঁচামেচির শব্দ কানে ভেসে আসছে। জানালার ধারে সিটে মাথা এলিয়ে বসেছিলাম। জানালা দিয়ে শিরশিরে একটা ঠান্ডা হাওয়া আসছে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আমার। আমি চোখ বন্ধ করি। এই মুহূর্তে বসে গত রাতের সমস্ত স্মৃতিকে এক নিমেষে দুর্বিষহ কোনো দুঃস্বপ্নের মতোই মনে হয় আমার। মৃত মানুষের শরীর খেয়ে দিনের পর দিন বেঁচে থাকা পিশাচ তোদের শহরেও যে নেই, এটা তুই হলফ করে বলতে পারবি? হয়তো কিছুই ছিল না সেখানে। সবটাই আমার ধূসর মস্তিষ্কের কোনো অবাস্তব কষ্ট কল্পনা মাত্র। কিন্তু তবুও কেন জানি না, যাত্রীবাহী ট্রেনের রোজকার ভিড় আর কোলাহলের শব্দ ছাপিয়ে বাতাসের একঘেয়ে শোঁ শোঁ সুরে কতগুলো ছেঁড়া ছেঁড়া শব্দ এলোমেলো হয়ে কানে ভেসে এলো আমার। আজ আবার সবকিছু পেছনে ফেলে ফিরে যাচ্ছি নিজের চেনা ঠিকানায়, নিজের সেই একঘেয়ে হয়ে যাওয়া জোড়াতালি দেওয়া পুরনো হলদে শহরে। আচ্ছা, এরপর রনর বলা সেই পিশাচের দলে আমিও কি নাম লেখাবো কোনোদিন? কিংবা হয়তো আগেই লিখিয়েছি কখনো, কে বলতে পারে? হ্যাঁ।
আপনারা শুনলেন শ্রীর কলমে মৌডুংরির নরপিশাচ গল্পটি। গল্পের নাট্য রূপান্তর, সূত্রধার, কথক ও একটি বিশেষ চরিত্রে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তমাল মুখার্জি, কৌশিক ব্যানার্জি, শুভদীপ ঘোষ ও সুজন ঘোষ। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ। প্রচ্ছদ এঁকেছেন শুভদীপ ব্যানার্জি। সাউন্ড এডিটিং করেছেন সায়ন দত্ত। সামগ্রিক পরিবেশনা ও পরিচালনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।